উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের ফিলোসফি থেকে 217 নম্বর পেজ অর্থাৎ 6 নম্বর সেট আজ প্র্যাকটিস করব। এমসিকিউ এবং এসএকিউ এর সম্পূর্ণ আলোচনা করব, সঙ্গে যেগুলি লজিক আছে সেগুলির ব্যাখ্যা করে দেব। ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে দেখে নিই প্রশ্ন এবং তার উত্তর। দেখো, এবিটিএ টেস্ট পেপার 2024-25 217 পৃষ্ঠা। আমরা চলে আসবো প্রথম প্রশ্নে। দেখো, প্রথম প্রশ্ন, ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয়, ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয় যুক্তি। ডি অপশন সঠিক হবে। পরের প্রশ্ন, উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় যে বচনে, সামান্য বচনে, বিশেষ বচনে, সদর্থক বচনে না অর্থক বচনে? এটা তোমরা বলবে সদর্থক বচনে। সদর্থক বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, সি অপশন সঠিক হবে। কেন সদর্থক বচনে বলছি আমরা? কারণ এ এবং আই হলো সদর্থক, আর এ এবং আই বচনের দুটোর কমন যদি আমরা ধরি তাহলে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। চলে আসবো 3 নম্বর প্রশ্ন। একই উদ্দেশ্য ও বিধেয় পদ বিশিষ্ট সামান্য সদর্থক ও বিশেষ সদর্থক বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ হলো। তাহলে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট সামান্য সদর্থক মানে এ বচন, আর বিশেষ সদর্থক মানে আই বচন। তাহলে এ এবং আই এর মধ্যে বিরোধিতার সম্বন্ধ কি? অসম বিরোধিতা। দেখো কোনটা? বি অপশন সঠিক হবে। পরের প্রশ্ন 4 নম্বর, গতানুগতিক বিরোধিতার বর্গক্ষেত্র অনুসারে যদি আই বচন মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত ই বচনের সত্য মূল্য হবে। দেখো, আই আর ই বচন হলো বিরুদ্ধ বিরোধিতা, আর বিরুদ্ধ বিরোধিতার নিয়ম অনুযায়ী একটি বচন মিথ্যা হলে অপরটি সত্য হয়, আর একটি সত্য হলে অপরটি মিথ্যা হয়। তাহলে একটি মিথ্যা আছে মানে আই বচন মিথ্যা আছে, অটোমেটিক এর বিরুদ্ধ যে বচনটি হবে ই বচন সেটা সত্য হবে, সত্য মূল্য সত্য, অর্থাৎ এ অপশন সঠিক। চলো এবার আমরা পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন হলো 5 নম্বর, অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হলো সামান্যীকরণ, বস্তুগত সত্যতা, আকারগত সত্যতা। হ্যাঁ, অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হলো আকারগত সত্যতা, অপশন সি সঠিক উত্তর। আরোহ থাকলে বস্তুগত সত্যতা হতো। পরের প্রশ্ন, অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান একটি অবৈজ্ঞানিক আরোহ অনুমান। বি অপশন সঠিক। পরের প্রশ্ন, আমরা একটি বিশেষ সত্য থেকে আর একটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ অনুমানে, তা হলো, এটা হবে উপমা যুক্তি। বি অপশন সঠিক। পরের প্রশ্ন, যে যৌগিক বচনের সত্য সারণীর কতিপয় নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কতিপয় নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় সে বচনটিকে বলা হয় আপতিক। সি অপশন সঠিক। এরপর, নিরপেক্ষ ন্যায়ের যে সংস্থানে হেতুপদ উভয় আশ্রাবাক্যের উদ্দেশ্যে স্থানে থাকে। নিরপেক্ষ ন্যায়ের যে সংস্থানে হেতুপদ উভয় আশ্রাবাক্যের উদ্দেশ্য স্থানে থাকে। উদ্দেশ্য মানে কি? এরকম, তাহলে হবে তৃতীয় সংস্থান। দেখো, তৃতীয় সংস্থান, তৃতীয় মানে সি অপশন সঠিক হবে। পরের প্রশ্ন, কোন অএস 9 পি বচনটির বুলীয় ভাষ্য হলো। দেখো, কোন অএস 9 পি তার মানে কি? ই বচন, ই বচনে আমরা জানি এসপি হয়, একটু দেখিয়ে দিই তোমাদের সুবিধা হবে। ই বচনের ক্ষেত্রে কি হয়? এস পি ইজিক্যাল টু 0, আর এখানে ও আছে একটা, দেখে নাও।
কোনো অ এস নয় পি, তাহলে অ আছে এস এর উপরে, তাই একটা বার পাওয়া যাবে, এস এর উপরে একটা বার পাওয়া যাবে, এরকম হবে এস বার পি ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখে নাও এস বার পি ইজ ইকুয়াল টু 0 কোনটায় আছে, এস বার পি ইজ ইকুয়াল টু 0, বি অপশন সঠিক হবে। পরের প্রশ্ন 9 নম্বর, 11 নম্বর, বলা হচ্ছে কোন কোন ছাত্র নয় অকবি, বচনটির ভেন চিত্রটি হলো কোন কোন ছাত্র নয় অকবি। তোমরা কি করবে, কোন কোন ছাত্র নয় অকবি, এটা হলো ও বচন, ও বচনে এস পি বার নট ইজ ইকুয়াল টু 0 হয়। আর আছে কোন কোন ছাত্র নয় অকবি আছে, তাই অ হবে একটা বার, তার মানে কি পি এর উপরে বার ডবল হয়ে যাবে, অর্থাৎ এটা গিয়ে দাঁড়াবে এস পি নট ইজ ইকুয়াল টু 0। তাহলে ভেনচিত্র যদি আমরা করি তাহলে ছায়াবৃত্ত কোথায় হবে, ছায়া হবে না, এটা ক্রস হবে, কারণ নট ইজ ইকুয়াল টু আছে, ক্রস হবে, ক্রসটা কোথায় হবে, ক্রসটা হবে এস পির ঘরে, অর্থাৎ এই অঞ্চলে মিডিলে একটা ক্রস হবে, ডিম্বাকৃতির মিডিলে, তার মানে এটার উত্তর হবে বি। এরপরে দেখো পি ভেল কার্ল পি, এই বচনাকারটি কি শত সত্য শত মিথ্যা না অনিশ্চিত, সেটা তোমাদের দেখতে হবে, বলতে হবে। পি ভেল কার্ল পি, আচ্ছা এটা আমরা জানি পি ভেল কার্ল পি এটা হলো শত সত্য বচনাকার, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এই আকারটা, পি ভেল কার্ল পি শত সত্য বচনাকার, এটা এই অপশন সঠিক। পরে 13 নম্বর, ক হলো খ এর আবশ্যিক শর্ত, এ কথার অর্থ হলো, দেখো এর আগের ভিডিওতেও মানে আমরা এটা দেখিয়েছিলাম কিভাবে হবে, এটা এইভাবে লিখতে হবে, আবশ্যিক মানে প্রথমে না ব্যবহার করতে হবে, প্রথম বাক্যে দুটোতেই না, মানে ক না ঘটলে খ ঘটবে না, এবং ক ঘটলে খ না ঘটতেও পারে, মানে দুটো বাক্যে 3 বার না ব্যবহার করতে হবে, প্রথম দুটোতে না, তারপরে হ্যাঁ না। তাহলে ক না ঘটলে খ ঘটবে না, এবং ক ঘটলে খ না ঘটতেও পারে, এরকম। তো দেখো এখানে অপশন দেওয়া আছে, যদি ক ঘটে তবে এটা হবে না, তারপরে বি নম্বরে যদি খ ঘটে এটাও হবে না, যদি ক না ঘটে তবে খ ঘটে না, এটা হবে, এটা হবে সি, সি অপশন সঠিক হবে। পরের প্রশ্ন দেখো এক্স আইভি ড্যারাপটি কোন সংস্থানের বৈধ মূর্তি, আচ্ছা ড্যারাপটি কোন সংস্থানের হবে, বারবারা সিলারেন ডেরিয়া ফেরিও সিসারে কেমিস্টেস ফেস্টিনো ব্যারোকো, তিনটের, তাহলে ড্যারাপটি হবে তৃতীয় সংস্থানের, তৃতীয় সংস্থানের, মুখস্থ রাখবে সংস্থানগুলির নাম, তাহলে খুব সহজেই পারবে, আর একটা অবশ্যই আসবে। এরপর দেখো 15 নাম্বার, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন। আমরা জানি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে প্রধান আশ্রয় বাক্যটি বৈকল্পিক আর অপ্রধান সিদ্ধান্ত নিরপেক্ষ বচন হয়, তাহলে এখানে প্রধান আশ্রয় বাক্যটি কি বচন হবে, দেখো মানে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক, তাহলে প্রধান আশ্রয় বাক্য, এ অপশন সঠিক হবে। পরের প্রশ্ন দেখো, ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে যে দোষ দেখা দেয়, এটা আমরা সবাই জানি, এটা হবে কাকতালীয় দোষ ব্যতিরেকীর, আর অন্যই পদ্ধতির অপপ্রয়োগ যদি হয় তাহলে হবে অবৈধ সামান্যীকরণ দোষ। এরপর দেখো 17 নাম্বার, যদি পি ডট কিউ সত্য হয় তাহলে পি থ্রি বার কিউ এর সত্য মূল্য কি হবে, এটা তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার আছে। পি ডট কিউ কি আছে, সত্য বলা আছে, তাহলে পি থ্রি বার কিউ এর সত্য মূল্য কি হবে, দেখো পি ডট কিউ এটা বলা আছে সত্য, তাহলে পি থ্রি বার কিউ এটা কি হবে, তাহলে আমরা এইটা যদি দেখতে যাই, ডট আকারে সত্য কখন হয়, যখন দুদিকেই সত্য হয়, অর্থাৎ টি ও সত্য কিউ ও সত্য, তাহলে আমরা পি এর মান পেলাম টি, কিউ এর মান পেলাম টি, তাহলে এখানে আমরা দুটোতেই টি বসিয়ে দেব, দেখো টি থ্রি বার টি, কারণ আমরা পি কিউ এর মান পেয়ে গেলাম এটার মধ্যে দিয়ে, টি থ্রি বার টি ইজ ইকুয়াল টু টি, এটা কি হবে, সত্য হবে। চলো একবার দেখে নিই অপশনে কি আছে, পি ডট কিউ সত্য হয় তাহলে পি থ্রি বার কিউ এর সত্য মূল্য হবে সত্য,
এ অপশন সঠিক। তারপরে দেখো 18 নম্বর, লোগোস শব্দটির অর্থ হলো, এটা তোমরা সবাই জানো, প্রত্যেকটা পেজে আছে, চিন্তা। 19 নম্বর, ড্যাশ এর মতে কারণ হলো সদার্থক ও অনর্থক শর্তের সমষ্টি। এটাও আমি বারবার বলেছি তোমাদের। মিল এর মতে কারণ হলো সদার্থক ও অনর্থক শর্তের সমষ্টি। পরের প্রশ্ন, মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয়। মিলের ড্যাশ পদ্ধতিতে পরিমাণগত দিক থেকে বিচার করা হয় সহ পরিবর্তন পদ্ধতি। এই শূন্যস্থানে লিখতে হবে সহ পরিবর্তন পদ্ধতি। ও এখানে অপশন সি অপশন সঠিক। এরপরে দেখো, সার্বিক নঙর্থক বচন হলো, সার্বিক নঙর্থক মানে ই বচন, এটা তোমরা সবাই জানো। ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়মটি লঙ্ঘন করলে যে দোষ হয়। ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের যে নিয়ম সেটা যদি লঙ্ঘন করে, দেখো ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়টা কিরকম হয়, পি হর্ষু কিউ কাল কিউ অতএব কাল পি, এটা হলো নিয়ম, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়ম। এটা লঙ্ঘন করা মানে কি, এটা লঙ্ঘন করা মানে এরকম হওয়া, পি হর্ষু কিউ কাল পি অতএব কিউ বা কাল কিউ, এটা হলো লঙ্ঘন। তাহলে কি হলো, লঙ্ঘন করলে যে দোষ হবে সেটা হলো পূর্বগ অস্বীকারজনিত দোষ। পূর্বগ অস্বীকারজনিত দোষ। দেখা যাক এখানে প্রশ্ন কেমন আছে। পূর্বগ অস্বীকারজনিত দোষ পেয়ে গেলাম আমরা, এ অপশন সঠিক, পূর্বগ অস্বীকারজনিত দোষ। পরের প্রশ্ন 23 নম্বর, এ বচনের আবর্তন করে পাওয়া যায়, এটা তো তোমরা সবাই জানো, এ বচনের আবর্তন করে কি পাওয়া যায়, আয় পাওয়া যায়, অপশন সি সঠিক। তারপর 24 নম্বর, একটি কার্যের একাধিক কারণ থাকে এই মত বিশ্বাস করেন মিল, অপশন ডি সঠিক। আমরা শেষ করলাম এমসিকিউ, এবারে আমরা দেখব এসএকিউ। তবে এসএকিউ গুলি বলার আগে তোমাদের একটা কথা বলার আছে আমার। এসএকিউ এর সব প্রশ্নের উত্তর আমি বলবো না, এই জন্যই যে এখানে সংজ্ঞামূলক প্রশ্ন আছে অনেকগুলি, আর সেই সংজ্ঞামূলক প্রশ্নগুলি সব আমাদের এই জিনিয়াস বইয়ে দেওয়া আছে, আমাদের এই জিনিয়াস বইয়ে দেওয়া আছে। আর এই বইটি আমরা তোমাদেরকে এবার সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি। বইটি তোমরা আমাদের ভিডিও ফলো করো, আমাদের চ্যানেল ফলো করো, দেখো কোনো না কোনো ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আমাদের গ্রুপের, সেই গ্রুপে ঢুকে যাও, বইগুলি তোমরা ফ্রিতে পেয়ে যাবে। বইগুলি আমরা এবছরে তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি, একদম টেস্ট পেপারে এমসিকিউ এসএকিউ সব দেখো, হুবহু 90% কমন পেয়ে যাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আরোহ যুক্তির প্রধান বৈশিষ্ট্য কি? আরোহ যুক্তির প্রধান বৈশিষ্ট্য কি? সামান্যীকরণ। এরপর কখন একটি যুক্তিকে বৈধ বলা যায়? যুক্তির বৈধতার যে নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম যখন কোনো যুক্তি মেনে চলে তখন সেই যুক্তিকে বৈধ বলা যায়। তারপরে দেখো, বচনের বিরোধানুমান বলতে কি বোঝো? বিরোধিতার সম্বন্ধযুক্ত দুটি বচনের একটির সত্যমূল্য থেকে আরেকটি বচনের সত্যমূল্য নির্ণয় করাকেই বিরোধানুমান বলা হয়। সংখ্যা সব দেওয়া আছে, তবুও সহজ যেগুলি মানে মুখে মুখে হয় সেগুলি বলে দিচ্ছি তোমাদের, আর যেগুলি একটু মুখস্থ করার মতো সেগুলি তোমরা আমাদের জিনিয়াস বই থেকে পড়ে নেবে। লজিকগুলি করে দিচ্ছি। দেখো 3 নম্বর, কোন বিরোধিতাকে অতিবর্তী অনুবর্তী বিরোধিতা বলা হয়? দেখো এটা আমরা কিন্তু ক্লাসে শিখিয়েছিলাম, আমাদের যে বিরোধিতা আছে সেই বিরোধিতাগুলির নাম আছে। বিপরীত বিরোধিতার আরেকটি নাম হলো অতি বিষম বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতার আর একটা নাম হলো অনুবিষম বিরোধিতা, আর অসম বিরোধিতার আর একটা নাম অতিবর্তী অনুবর্তী বা অনুবর্তী অতিবর্তী, উল্টোও থাকতে পারে এটা। তাহলে এটা কোন বিরোধিতাকে অতিবর্তী অনুবর্তী বলা হয়? সেটা বলবে অসম বিরোধিতাকে।
পরের প্রশ্ন, যদি আই বচন মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য ও বিধেয় পদ বিশিষ্ট এ বচনের সত্যমূল্য কি হবে? তার মানে কি, আই যদি মিথ্যা হয় তাহলে বিরোধিতার ক্ষেত্রে এ বচনের সত্যমূল্য কি হবে? মিথ্যা হবে। আমরা জানি অসম বিরোধিতার নিয়ম, বিশেষ বচন মিথ্যা হলে সামান্য মিথ্যা হয়, তাহলে এ বচনের সত্যমূল্য মিথ্যা হবে। পরে দেখো, বস্তুগত বিবর্তন কাকে বলে? বস্তুগত বিবর্তনের সংজ্ঞা আমাদের জিনিয়াসে স্পষ্টভাবে দেওয়া আছে, দেখে নেবে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। অথবা বস্তুগত বিবর্তনকে কেন প্রকৃত বিবর্তন বলা যায় না? বস্তুগত বিবর্তনের যে নিয়ম, সেই নিয়ম মানে না, তাই বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় না। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের পরের প্রশ্ন 5 নম্বর, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি উদাহরণ দাও। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি উদাহরণ দিয়ে দিচ্ছি, কারণ এগুলি সংজ্ঞা যেগুলি তোমাদের লজিক টাইপের সেগুলি হয়তো বইয়ে থাকবে না, কারণ লজিক তো প্রতি বছরে আলাদা আলাদা হয়। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি উদাহরণ, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি উদাহরণ। দেখো, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় মানে কি? প্রধান আশ্রয় বাক্য বৈকল্পিক বচন হবে, দেবে, সহজ সহজ লিখবে তোমরা, পরীক্ষায় অত কঠিন লেখার দরকার নাই। রাম আসবে অথবা শ্যাম আসবে, রাম আসবে অথবা শ্যাম আসবে। এরপরে নিচে লেখো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়, এখানে বৈধ বা অবৈধ কিছু বলা হয়েছে কি? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি উদাহরণ দাও। তাহলে কিছু যখন বলা হয়নি তখন আমরা বৈধই দেব। আচ্ছা, এখানে আমরা লিখবো কি, এই যে দুটো অংশ, একটা পি অথবার পরে আর একটা হলো কিউ, আমরা এই কিউটাকে আগে লিখব। শ্যাম আসবে না, শ্যাম আসবে না, এটা কাল কিউ হয়ে যায়। অতএব রাম আসবে, অতএব রাম আসবে, এটা পি। এটা হলো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি উদাহরণ। চলো পরের প্রশ্ন 6 নম্বর, অথবা 5-এর অথবা, যে বৈকল্পিক বচনের দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে তাকে কি বলে? দেখো, দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে, আমরা জানি অথবা শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করা হয়, বিসংবাদী আর অবিসংবাদী। বিসংবাদী মানে কি? বিসংবাদী মানে যেখানে বিরোধ থাকবে, মানে দুটি বচন একসঙ্গে, মানে দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারবে না, সেটা হলো বিসংবাদী। আর অবিসংবাদী যেখানে কোনো বিরোধ থাকবে না, মানে দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারবে। যেমন ধরো, রাম বাজারে গিয়ে চাল কিনবে অথবা ডাল কিনবে, তার মানে কি দুটোই সম্ভব, সত্য, দুটোই হতে পারে। রাম বাজারে গিয়ে চাল কিনতেও পারে আবার ডাল কিনতেও পারে, দুটো কেনাই সম্ভব, এক্ষেত্রে এটা অবিসংবাদী। আর যখন আমরা বলবো যে রাম কলকাতায় আছে অথবা দিল্লিতে আছে, তার মানে কি রাম যে কোনো এক জায়গায় আছে, দু জায়গায় কখনোই থাকতে পারে না, এটা হলো বিরোধ আছে দুটো বিকল্পের মধ্যে, তাই এটা হলো বিসংবাদী। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে বৈকল্পিক বচনের দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে। একসঙ্গে সত্য হতে পারে কোন বিকল্পে? অবিসংবাদী, যেখানে কোনো বিরোধ থাকবে না। অবিসংবাদী অর্থে যে অথবা ব্যবহার করা হয় তখন, তাহলে বৈকল্পিক বচনের দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে তাকে কি বলে? বলবে অবিসংবাদী, বলবে, এক কথায় বলবে অবিসংবাদী। এরপরে এ বচনের 6 নম্বর প্রশ্ন, সরল আবর্তনের একটি উদাহরণ দাও। এ বচনের সরল আবর্তন মুখে মুখে বলে দিচ্ছি তোমাদের। এভারেস্ট হয় সর্বোচ্চ পর্বত শিখর, লিখবে এ বচন দিয়ে, তার নিচে লিখবে এ সর্বোচ্চ পর্বত শিখর হয় এভারেস্ট, মানে উদ্দেশ্য বিধ পাল্টে দেবে। এরপরে 7 নম্বর দেখো, কোন পাখি চতুষ্পদ নয়, বচনটির বুলীয় ভাষ্য কি? কোন পাখি চতুষ্পদ নয়, তাহলে এটা ই বচন হবে। ই বচন যদি হয় কোনো পাখি চতুষ্পদ নয়, তাহলে ই বচনের বুলীয় ভাষ্য কি হয়? এস পি ইজিক্যাল টু 0, এরকম হবে, এস পি ইজিক্যাল টু 0। কোনো পাখি চতুষ্পদ নয়, এস পি ইজিক্যাল টু 0।
বচনটির মূল্য ভাষ্য বললাম। কখন একটি নিরপেক্ষ ন্যায় অবৈধ সাধ্যদোষে দুষ্ট হয়? কখন একটি নিরপেক্ষ ন্যায় অবৈধ সাধ্যদোষে দুষ্ট হয়? আমরা জানি সাধ্যপদ যদি যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে যুক্তিটিতে অবৈধ সাধ্যদোষ ঘটে। পরের প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান কাকে বলে? হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে আকার হয় তাকে বলে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। পরের প্রশ্ন, P3/Q বচনটির সত্য সারণী অঙ্কন করো। আচ্ছা, P3/Q সত্য সারণী দেখিয়ে দিই তোমাদের। P3/Q এর সত্য সারণী করলে এরকম হবে, দেখো P এর একটা সারি হবে, Q এর একটা সারি হবে, P3/Q এর একটা সারি হবে। এটাকে আমরা চারটে সারি দেব, কারণ হলো আমাদের এখানে দুটো গ্রাহক আছে, ওই জন্য চারটে সারি হবে। এরকম হবে সত্য সারণী, দুটোতে টি আর প্রথম দুটো এফ। এটা আমরা এর আগেও প্র্যাকটিস করেছি। তারপরে টি এফ মানে এদিকে যা হবে তার অর্ধেক, টি এফ মানে এদিকে দুটো টি দুটো এফ, একটা টি একটা এফ। এবার P3/Q এ কি হয়? টিতে টি হয়, টি এফ এ এফ হয়, এফ টিতে এফ হয়, এফ এ টি হয়। এটা দেবে সত্য সারণী, P3/Q এর সত্য সারণী। সত্য সারণী অঙ্কন করো। এরপর এ বি টি মানে এ বি সমান সত্য এবং এক্স ওয়াই সমান এফ মানে মিথ্যা হয়, তাহলে নিম্নলিখিত বচনটির সত্য মূল্য নির্ণয় করো। আচ্ছা, দেখে নাও, এ আর বি হলো টি, এক্স আর ওয়াই হলো এফ। তাহলে এই যে বচনটা আছে এটার সত্য মূল্য কি হবে দেখিয়ে দিই একটু তোমাদের। আচ্ছা, এখানে দেখো আমি আর খাতায় লিখছি না আলাদাভাবে। এ সমান কি টি, বি সমান টি, মানে যেখানে যেমন চিহ্ন আছে সবটাই আমরা বসাবো, সবটাই বসাবো। দেখো প্রথমে ব্র্যাকেট আছে, এটাকে আমরা দ্বিতীয় ব্র্যাকেট বলি দর্শনের ক্ষেত্রে, এটা প্রথম ব্র্যাকেট। এ আছে মানে আমরা এ লিখবো না, এখানে কি লিখবো? এর বদলে টি লিখবো, টি। তারপরে হর্ষু আছে, হর্ষু দিয়ে দেবো। এক্স মানে এফ, এক্স এর মান আছে এফ, এখানে দেবো এফ। তারপরে ফার্স্ট ব্র্যাকেট আছে, তারপরে এটা প্রশ্নটা একটু টাইপিং এ মিস আছে, এটা ভেল হবে মানে ভি। তারপরে বিটা ছোট হাতের হতো না, বড় হাতের হতো, টাইপিং এ মিস আছে। বি লিখবো না আমরা, বি এর বদলে লিখবো টি। তাহলে আমরা টি দিয়ে দিলাম। তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে অঙ্কে থার্ড ব্র্যাকেট বলে, দর্শনে সেকেন্ড ব্র্যাকেট বলে। এরপরে আছে ডট, এখানে ডট। তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট আছে, ব্র্যাকেট চিহ্ন ধ্রুবক যা আছে সব একই থাকবে। এর বদলে কি লিখবো আমরা? এর বদলে টি লিখবো, টি। তারপরে ভি মানে এটা ভেল। তারপরে ওয়াই আছে, ওয়াই তো আমরা লিখবো না, কি লিখবো? ওয়াই এর বদলে এফ লিখবো, এফ লিখলাম। এই হলো। এরপর আমরা প্রয়োগ করব, দেখো টি হর্ষু এফ এ কি হয়? টি হর্ষু এফ এ হবে এফ, কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট আর থাকবে না, কারণ আমরা অঙ্কের নিয়ম অনুযায়ী এখানে নিয়মটা কাজ করবে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে যাচ্ছে, টি এফ এ এফ চলে আসলো, এই ভেলটা নেমে আসবে, তারপরে টি একা আছে, টিটা নামবে, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট, এরপরে ডট, এই ডটটা নেমে আসলো, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে, টি ভেল এফ মানে টি হবে, এটা টি ভেল এফ এ টি হয়, তাহলে ফার্স্ট ব্র্যাকেট বাদ হয়ে গেল। এরপর দেখো, এরপর আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এফ ভেল টি আছে, এটা কি হবে? টি হবে, ডট, আর এই ডটটা নেমে আসলো, আর এই টি আবার একা আছে তাই নেমে আসলো। এরপরে কি হবে? টি ডট টিতে টি হয়, অর্থাৎ সত্য হবে। এরকম ভাবে তোমাকে বৈধতাটা দেখাতে হবে, সত্য মূল্য হবে সত্য। দেখো এখানে প্রশ্ন আছে, এ বি টি এবং এক্স ওয়াই এফ হয়, তাহলে নিম্নলিখিত বচনটির সত্য মূল্য নির্ণয় করো। তাহলে বললাম এর সত্য মূল্য হলো সত্য। ওইভাবে দেখাতে হবে কিন্তু তোমাদের, আমি যেটা করালাম সেইভাবে দেখাতে হবে তোমাদের। এবার ভেন চিত্রে প্রকাশ করো। ভেন চিত্রে প্রকাশ করো সকল কবি হয় অদার্শনিক। এটাকে বলা হয়েছে ভেন চিত্রে প্রকাশ করতে।
আর কবিকে এস ধরা হয়েছে আর দার্শনিককে পি ধরা হয়েছে। তাহলে আমাদের বুলীয় ভাষ্য কেমন হবে দেখো, সকল অকবি হয় অদার্শনিক, দুটোতেই অ আছে মনে রাখবে। তাহলে এ বচন সকল, এটা এ বচন হবে। তাহলে এ বচন যদি হয় আমরা জানি এস পি বার ইজিক্যাল টু 0, আর আমি আগে বললাম দুটোতেই অ আছে মানে দুটোর উপরে আবার আলাদাভাবে বার হবে। তাহলে এটার মূল যে এটা আসবে আকারটা বুলীয় ভাষ্য যেটা আসবে সেটা হলো এস বার, ডবল বার আর থাকবে না, পি সমান 0। এবার এটা যদি আমরা ভেন চিত্র করি, বলা হয়েছে ওখানে ভেন চিত্র করার কথা, তাহলে আমরা কি করব, দুটো বৃত্ত দেব। এর আগেরটাতেও করিয়েছিলাম তোমাদের, এরকম দুটো বৃত্ত দেওয়ার পরে এটা এস এর বৃত্ত, এটা পি এর বৃত্ত, এটা হলো এস পি বার, এটা হলো এস বার পি, এটা হলো এস পি বার, এটা এস বার পি বার। এবার দেখো বলা হয়েছে এই জায়গাটায় কি হবে, ছায়া হবে, ইজিক্যাল টু আছে মানে ছায়া হবে, কোথায় হবে, এস বার পি এ ছায়া হবে। এস বার পি মানে এই অঞ্চলটা, তাহলে এই চাঁদের মতো অঞ্চলটায় ছায়া, ব্যাস হয়ে গেল। এরকম ভেন চিত্রে প্রকাশ করো। তারপরে আছে এটা বললাম, এরপরে এটা হবে একটি সংযৌগিক বচন কখন সত্য হয়। একটি সংযৌগিক বচন মানে কি, ডট থাকবে যে বচনে, সত্য হবে কখন, যদি দুটো সংযোগী সত্য হয় তবেই একটি সংযৌগিক বচন সত্য হয়, মানে উভয় সংযোগী সত্য হলে সংযৌগিক বচন সত্য হয়। সত্যাপেক্ষক বচনের অথবা প্রশ্ন, সত্যাপেক্ষক বচনের সত্য মূল্য কত প্রকার হতে পারে, সেগুলি কি কি। সত্যাপেক্ষক বচনের সত্য মূল্য, দেখো সত্যাপেক্ষক বচন কটা আমরা জানি, 5টা, প্রাকল্পিক, বৈকল্পিক, দ্বিপ্রাকল্পিক, সংযৌগিক আর প্রাতিকল্পিক। তাহলে সত্যাপেক্ষক বচনগুলির সত্য মূল্য ওই 5 প্রকারই হবে। সেগুলি কি কি বললাম নাম, যেগুলি এই 5 প্রকার সত্যাপেক্ষক বচনের সত্য মূল্য কয় প্রকার ও কি কি। এরপর দেখো প্রকৃতির একরূপতা নীতি মূল বক্তব্য কি। প্রকৃতির একরূপতা নীতির মূল বক্তব্য আমাদের জিনিয়াস বইয়ে দেওয়া আছে, তবুও বলছি, কোনো বস্তু প্রকৃতিতে সম অবস্থায় সম আচরণ করে, এটাকে প্রকৃতির একরূপতা নীতি বলে। যেমন ধরো আগুনের যে ধর্ম, আগুনে হাত দিলে হাত পুড়বে, সেটা যদি সকালে দিয়ে আমরা আগুনে হাত, তবুও হাত পুড়বে, বৈকালে দিলেও পুড়বে, এখানে কোনো শর্ত থাকে না। বা গরিব মানুষের হাত পুড়বে, বড় লোকের পুড়বে না, এমন না, আগুনে হাত দিলে হাত পুড়বে, মানে এটা হলো প্রকৃতির একরূপতা। জল পান করলে তৃষ্ণা নিবারণ হয় সবার ক্ষেত্রেই, এটা হলো প্রকৃতির একরূপতা। আবশ্যিক পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও। আচ্ছা, এর আগেও বলেছিলাম আমি, আবশ্যিক পর্যাপ্ত শর্ত এর উদাহরণ যদি আসে, একটাই উদাহরণ তোমরা মনে রাখবে, সেটা হলো ভিজে কাঠে অগ্নিসংযোগ ধোঁয়া উৎপাদনের কারণ। পরের প্রশ্ন হলো বহু কারণবাদের মূল ত্রুটি কি। বহু কারণবাদের মূল ত্রুটি, একটি কার্যের একাধিক কারণ থাকবে। আরোহমূলক লাভ বলতে কি বোঝো, এটা আমাদের জিনিয়াসে দেওয়া আছে, দেখে নেবে। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি কি, এটার উত্তর হবে পর্যবেক্ষণ ও পরীক্ষণ। এরপরে উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ দাও। উত্তম উপমা মানে কি, ভালো উপমা যুক্তির একটি উদাহরণ আমাদের জিনিয়াস বইয়ে দেওয়া আছে। তো তোমাদেরকে বলছি, তোমরা এর মধ্যে অনেকগুলি প্রশ্নই আছে যা আমি বললাম না, সেই প্রশ্নগুলি তোমরা আমাদের জিনিয়াস বইয়ে পেয়ে যাবে। জিনিয়াসটি সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাচ্ছ, অবশ্যই ডাউনলোড করে নেবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।